সকলকে পথের পাঁচালী ক্লাসে স্বাগতম। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত আমরা যে ভাবনা চিন্তা করছিলাম এবং যে ধরনের রচনা চালিয়ে যাচ্ছিলাম, অর্থাৎ আমরা ক্লাস 11-এর যে বইটা পড়ছিলাম, যেখান থেকে আমরা আশা করছিলাম যে কেমনভাবে অ্যান্সার করতে হবে সেইটা সম্পর্কে ধারণা। অর্থাৎ আমরা যদি এখন তুমি সিম্পল বোঝার চেষ্টা করো, আমরা কেন টেক্সট বইটা পড়ছি সেটাকে বোঝার চেষ্টা করো। তোমার দেখো এমসিকিউ প্যাটার্ন চলে এসছে, আমরা সবাই জানি এমসিকিউ প্যাটার্ন চলে এসছে, এমসিকিউ প্যাটার্ন। এবার 90% ছেলে কী করে বোঝো? 90% ছেলে সহায়িকা ব্যবহার করবে, ইজিলি বল দিচ্ছি 90% ছেলে সহায়িকা ব্যবহার করবে। আর অনেক টিচাররাও রয়েছে, তারা কী হবে, সহায়িকা থেকে শর্ট কোশ্চেন ডাইরেক্ট মুখস্থ করিয়ে দেবে। এবার এতে আমাদের একটা প্রবলেম হয়, কী বলো তো, আমাদের যে প্রিপারেশনটা হয় সেটা যেটা তোমার হলিস্টিক প্রিপারেশন হয়। হলিস্টিক প্রিপারেশন কাকে বলে সেটা বোঝার চেষ্টা করি। হলিস্টিক প্রিপারেশন ধরো আমি বলার চেষ্টা করলাম, ধরো মানুষ যখন আঁকছি, দাঁড়াও রেড কালারটা নিয়ে এর ওপর ভালো বোঝা যাবে। ধরো একটা মানুষ আঁকছি আমরা, মানুষ আঁকার সময় কী হয়, তার ভুঁড়ো আঁকলাম, চোখ আঁকলাম, ঠিক তো, যেমন হোক একটা আঁকার চেষ্টা করছি, নাক আঁকলাম, মুখ আঁকলাম, ঠিক আছে। দিয়ে তারপরে কী হবে, তার গলার পর পুরো শরীর, গলার পর পুরো শরীর, ঠিক এটাই আমরা করি চিরকাল, বাচ্চাবেলায় আমরা এরকম আঁকতাম, মনে আছে। তারপরে ঠ্যাং, বুঝতে পারছো, তারপরে ঠ্যাং। তো এই যে জিনিসটা দিয়ে আমরা একটু চুল করে নিলাম হালকা করে। এবার ধরো এটা হচ্ছে আমাদের একটা মানুষ আঁকা হলো, অ্যাকচুয়ালি আমরা যেটা মানুষ আঁকি সেই ধরনের। এবার তোমাকে ধরো তুমি ভাবো যে আমি তোমাকে এরকমভাবে এঁকে দিলাম, ধরো প্রথমে তোমার মাথা এঁকে দিলাম, মাথা পর একটা চোখ মুখ এঁকে দিলাম, কিছু না এঁকে ডাইরেক্ট তোমার চলে গেলাম পায়ের পর আমি চলে গেলাম, তারপরে আমি এলাম হাত আঁকছি। দেখো হাত আঁকার পর কী হচ্ছে, তোমার একটা শরীর আঁকার চেষ্টা করছি। তাহলে তুমি একটা জিনিস বলো তো, এই যে জিনিসটা তুমি পারফেক্টলি আঁকছো বা তুমি বুঝতে পারলে যে কেমনভাবে তোমার আঁকতে হয়, আর তুমি এইখানে যেটা করলে সেটা কি তোমার পক্ষে বোঝা সম্পূর্ণভাবে সম্ভব হলো? অবশ্যই সম্ভব হলো না। তুমি কী হবে, তোমার এটাই হচ্ছে তফাৎ, তুমি সহায়িকা আর টেক্সট বইয়ের হলিস্টিক প্রিপারেশনের মধ্যে এটাই তফাৎ। টেক্সট বুক সেই কারণে গুরুত্বপূর্ণ। তুমি যখন এইখানে পড়ছো, টেক্সট বই পড়ছো, তখন তোমার একটা ধারণা হয়ে যাচ্ছে যে টেক্সট বই থেকে তুমি বুঝতে পারছো যে প্রথমে যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা যখন করছি ক ধরনের হচ্ছে, একটা রাষ্ট্রকেন্দ্রিক, তারপরে তোমার ধরো একটা আসছে অরাষ্ট্রকেন্দ্রিক, ঠিক আছে, একটা রাষ্ট্রকেন্দ্রিক, তারপরে দেখো আজকে পড়বো যেটা সেটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক, ঠিক আছে। তো এইরকমভাবে কী হবে, আমরা একটা হলিস্টিক প্রিপারেশন নিতে পারবো। আবার আমরা এটা বুঝতে পারবো যে রাষ্ট্রকেন্দ্রিক যখন প্রিপারেশন আমরা করছি, রাষ্ট্রকেন্দ্রিক, ঠিক আছে, রাষ্ট্রকেন্দ্রিক, তখন একটা জিনিস কী হচ্ছে আমাদের, যে রাষ্ট্রকেন্দ্রিক যখন ধারণা নিচ্ছি তখন বিভিন্ন লোক বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে, সেইগুলো আমাদেরকে কী করছে, তোমার কোটেশনের মাধ্যমে এক্সামিনেশনে কোয়েশ্চেন করে নিয়ে যাচ্ছে, কোটেশনের মাধ্যমে। তো এই যে কোটেশনের মাধ্যমে কোয়েশ্চেন করা হচ্ছে, আমরা কিসের জন্য তারা বলেছে সেটা সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি না, শুধু জাস্ট এমসিকিউ, মানে সেই একটা কী বলো, খেয়ের মতো নাম্বার পাওয়ার মতো পড়াশোনা করে আমরা চলে যাচ্ছি। এটা আমাদের ক্ষেত্রে কী হচ্ছে, একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমাদের এটা বোঝা উচিত। তাহলে আজকে আমরা রাষ্ট্রকেন্দ্রিকের জায়গায় অরাষ্ট্রকেন্দ্রিক ভাবনা চিন্তাটা করব। অরাষ্ট্রকেন্দ্রিক ভাবনা চিন্তা, দেখো তোমার অরাষ্ট্রকেন্দ্রিক ভাবনা চিন্তা কাকে বলে সেটাকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। অরাষ্ট্রকেন্দ্রিক ভাবনা চিন্তা, দেখো অরাষ্ট্রকেন্দ্রিক ভাবনা চিন্তায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না। মানে আমরা রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা যখন করছিলাম তখন আমরা একটা রাষ্ট্রকে কেন্দ্র করে বলছিলাম যে রাষ্ট্রের শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত, রাষ্ট্রের শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত, ঠিক আছে। সেকেন্ড কি হতে পারে, এইখানে তোমার রাজা রাজত্ব করবে না প্রজা রাজত্ব করবে, রাজা না প্রজা, অর্থাৎ রাজতন্ত্র না প্রজাতন্ত্র। 3 নম্বর, এইখানে আইন ব্যবস্থা কেমন হওয়া উচিত, এখানে আইন ব্যবস্থা কেমন হওয়া উচিত, এই সম্পর্কিত আমাদের ধারণা দিচ্ছিল। বা আরও কি ধারণা দিচ্ছিল যে রাষ্ট্রের মানুষ কেমনভাবে বাস করবে, রাষ্ট্রের মানুষ কেমনভাবে বাস করবে, এই ধরনের। অর্থাৎ এখানে সম্পূর্ণটা আমরা রাষ্ট্রকে কেন্দ্র করে বলছিলাম, এখানে কাকে কেন্দ্র করে বলছিলাম, রাষ্ট্রকে। এখানে সম্পূর্ণটা আমরা কাকে কেন্দ্র করে বলছিলাম, রাষ্ট্রকে কেন্দ্র করে বলছিলাম। কিন্তু তোমার যেই তুমি রাষ্ট্রকেন্দ্রিকের জায়গায় অরাষ্ট্রকেন্দ্রিকে চলে আসছে, সেখানে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করছে না, এখানে কী নিয়ে আলোচনা করছে দেখো, সেই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এইসব সম্পর্কে আলোচনা করছে। দেখো এইখানে প্রত্যেকটা টার্ম কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। এখানে বলেছে তোমার, ধরো এখানে তোমার বলছে বেসরকারি প্রতিষ্ঠান, তুমি বুঝে নেওয়ার চেষ্টা করো যে প্রথমে কী বললো, বেসরকারি প্রতিষ্ঠান। এবার তুমি ভাবো বেসরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের লাভ কী, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের লাভ কী। তুমি ভাবো বর্তমানে যদি তুমি ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের কথা ভাবো, ঠিক আছে,
তুমি ইন্ডিয়ার কথা যদি তুমি ভেবে চলো, ইন্ডিয়া, ঠিক আছে, তোমার বেশিরভাগ যে জব রয়েছে, তুমি দেখো জব ক্রিয়েশন যখন হয় গভর্নমেন্ট জবে পার ইয়ার হায়েস্ট ওই 30,000 থেকে 40,000, 30,000 টু 40,000 জব ক্রিয়েশন হয়, ঠিক আছে, 40,000 পার ইয়ার, ঠিক, আমরা এটা জানি, অবশ্যই সবাই জানি। সেম জায়গাতে তুমি যদি লক্ষ্য করে দেখো তোমার প্রাইভেট কোম্পানি যদি তুমি লক্ষ্য করে দেখো, এখানে তুমি লক্ষ্য করে দেখবে এখানে পার মান্থ 30,000 থেকে 40,000, পার মান্থ 30,000 থেকে 40,000 তোমার জব ক্রিয়েট অবশ্যই হচ্ছে। অর্থাৎ একটা রাষ্ট্রের জব ক্রিয়েশনে প্রাইভেট কোম্পানি কত বড় ভূমিকা পালন করছে দেখো। প্রাইভেট কোম্পানি, তুমি সিম্পল এখন ভাবো, তুমি এখন বর্তমানে এই ধরো ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করছো, তোমাদের 90% ছেলে, লক্ষ্য করে দেখো 90% ছেলে সরকারি স্কুলের থেকে প্রাইভেট মানে টিউশন বেশি পছন্দ করে, প্রাইভেট টিউশন। এমনকি দেখো তোমরা ইউটিউবকে পর্যন্ত এই মুহূর্তে ফলো করা শুরু করে দিয়েছো। অর্থাৎ তোমাদের মেন লক্ষ্য কিন্তু এখন এডুকেশন হয়ে গেছে। আর এডুকেশনে তোমার প্রাইভেটাইজেশন যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, প্রাইভেটাইজেশন, সুতরাং বেসরকারি প্রতিষ্ঠান খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচ্ছে। অর্থাৎ অরাষ্ট্রকেন্দ্রিক ভাবনা চিন্তায় তোমাকে এই জিনিসটা শুধু বলবে না যে সরকারের কী করা উচিত, এইখানে তোমার কি বলবে, এখানে সরকারের শুধু বলবে না, এখানে তোমার বলবে যে তোমার বেসরকারি প্রতিষ্ঠানের কী করা উচিত। তারপরে দেখো রাজনৈতিক দল, এটা তো তোমরা 100% ধারণা পেয়ে যাবে। রাজনৈতিক দল কাকে বলে আমাদের দেশ, দেখবে রাজনৈতিক দল সম্পর্কে তোমাদের হালকা করে একটু ধারণা দিয়ে দিই। তোমাদের এই জিনিসগুলোই কিন্তু এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং রাষ্ট্রবিজ্ঞান যেহেতু পড়ছে ভালোভাবে পড়ো, ভালো কথা আমি বলবো। রাজনৈতিক দলটা কেন গুরুত্বপূর্ণ বোঝার চেষ্টা করো। রাজনৈতিক দল দু ধরনের হয়, তো 2 থেকে 3 ধরনের। একটা হচ্ছে ওয়ান পার্টি সিস্টেম, আর একটা হচ্ছে টু পার্টি সিস্টেম। টু পার্টি সিস্টেম আমেরিকায় লক্ষ্য করা যায়। টু পার্টি সিস্টেম কোথায় লক্ষ্য করা যায়? আমেরিকা। অলওয়েজ রিমেম্বার, সবসময় মাথায় রাখবে টু পার্টি সিস্টেম আমেরিকায় তোমার লক্ষ্য করা যায়। তোমাকে কোয়েশ্চেন করে দিতে পারে যে জানি না গো তোমাদের কোয়েশ্চেনটা করানো হয়েছে, মানে করিয়েছি কি করাইনি গো, আমি ঠিক জানি না গো, তবু আমি মানে এই মুহূর্তে আমি করিয়ে দিচ্ছি। ধরো তোমাকে বললো দ্বিদলীয়, আমি এগুলো তোমাদেরকে নোট আকারে পরে লিখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আর এখন যারা রয়েছে তাদেরকে অবশ্যই বলে তোমরা নোট ডাউন করে নাও। দ্বিদলীয় রাজনীতি কোন দেশে দেখা যায়? তোমাদের এরকম প্রশ্ন করে দিতে পারে। এটা কোথায় দেখা যায়? আমেরিকায় দেখা যায়। সবসময় মাথায় রাখবে আমেরিকায় দেখা যায়, ঠিক আছে। সুতরাং আমাদের দ্বিদলীয় রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাই টের পেয়ে যাচ্ছ। এছাড়া আর কি কি জিনিস এখানে দেখা যায় বলছে, কোনো ব্যক্তি বা ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ। যেমন কিছুদিন আগেই তুমি যদি লক্ষ্য করে দেখো যে ভোটাভুটির সময় রাজনৈতিক আচার আচরণ বিভিন্ন ধরনের রদবদল হয়। কেমন দেখবে, তুমি যদি আজ থেকে 10 বছর আগে চলে যাও, মানে হচ্ছে 2023, 2013 যদি চলে যাও, সেই সময় কিন্তু মারপিট প্রচুর হতো, রাজনীতির সময় কিন্তু মারপিট হতো। এখন তুমি 2023-এ চলে এসছো, 2023-এ কিন্তু এই মারপিটটা কিন্তু একদমই নাই বললে চলে, ন্যায় বলবো না, মানে প্রায় শেষ হয়ে গেছে। দ্বিতীয় ফ্যাক্ট বোঝো তুমি যে রাজনীতি নিয়ে সেই সময় লোকে কথা বলতে তোমার ভয় পেত, এখন ধ্রুব রাতের মতো লোক রাজনীতি বিশারদ হয়ে যাচ্ছে। অর্থাৎ রাজনীতিকে নিয়ে কেউই কিন্তু কোনোরকমভাবে আর কেউই আর ভয় খাচ্ছে না। সুতরাং তোমার এটা বলতে পারি যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক আচার আচরণ কোনো রাষ্ট্রের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই অনুযায়ী আমরা এটা বুঝতে পারছি যে রাজনৈতিক আচার আচরণ যেটা রয়েছে সেটা কিন্তু কোনো একটা তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। এইখানে একটা জিনিস তুমি বুঝতে চেষ্টা করো যে এই যে রাজনৈতিক আচার আচরণের কথা আমরা যেটা বলছি, রাজনৈতিক আচার আচরণ, এটা কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। অনেক ক্ষেত্রে এডুকেশনের ওপর নির্ভর করে, এডুকেশন বা এডুকেটেড পিউপল। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, তোমাদেরকে যত বেশি এডুকেশনালি পেছিয়ে ফেলা হবে, তোমরা কিন্তু কথাবার্তা আর বলতে পারবে না। সেই অনুযায়ী কি হচ্ছে, সেই অনুযায়ী তোমার একটা জিনিস বোঝো যে যত তোমার এডুকেশন বাড়বে তত তোমার রাজনীতির ওপর চাপ সৃষ্টি হবে। মানে কোনো জিনিস যদি ভুল হয়,
রং যদি হয়, রং মেথড যদি হয়ে থাকে কোনো রকমভাবে, সেটাতে কিন্তু শিক্ষিত লোকেরাই কিন্তু আগে কথা তোলে। এই কারণে দেখবে শিক্ষিত লোকেদের কদর বেশি, এডুকেটেড পিপল সবাই দেখবে বলে কাজ তো পেয়ে যাবি রে ভাই, এডুকেশনটা গ্রহণ করে, এডুকেশনটা দেখো। আজকে তুমি আমার কাছে পড়ছো, এইখানে তুমি কিন্তু বুঝতে পারছো যে এডুকেশন কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি আজকে তুমি রাজনীতি কী জিনিস সেটা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানের ধারণা পেয়ে যাচ্ছ। তুমি কিছুক্ষণ বাদ মানে পরের ক্লাসগুলো যখন স্টার্ট হবে, সেকেন্ড চ্যাপ্টার বা থার্ড চ্যাপ্টার রয়েছে, তখন তুমি জানতে পারবে যে হোয়াই ভোট, হোয়াই ভোট, ভোট কিসের জন্য। তারপরে তোমার হয়তো যদি সিলেবাসে থাকে যে ইউনিভার্সাল ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস কি, এটা সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে। ঠিক আছে, মানে সবাই মানে হচ্ছে যাদেরই, এটার মানে হচ্ছে বুঝে নাও যারাই 18+ হয়ে গেছে তারাই কিন্তু ভোটদানের যোগ্য। অর্থাৎ তোমার দেশকে চালাবে সেটা তুমি ভোট দিয়ে জানাতে পারবে। এবার দেখবে আমরা 90% কী হয়, পাশাপাশি যারা রয়েছে 90%, এটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস বলে দিচ্ছি, পাশাপাশি লোকে যে যাকে ভোট দেয় আমরা কিন্তু তাকেই ভোট দিই। আমার বাবা কাকে ভোট দিচ্ছে, আমার মা কাকে ভোট দিচ্ছে, হ্যাঁ এটা এক্সপিরিয়েন্সের জিনিস, সেই অনুযায়ী তোমরা প্রথম তাদের অনুযায়ী ভোট দিচ্ছ। কিন্তু দিনের শেষে কিন্তু তোমার যখন বয়স হয়ে যাবে, তোমাকে কিন্তু ধারণা নিতে হবে যে কোন পার্টি দেশের হিতে কাজ করছে, অর্থাৎ দেশ মানি আমাদের হয়ে কাজ করছে, দেশের হয়ে কোন পার্টি কাজ করছে সেই অনুযায়ী আমরা ভোট দিয়ে থাকছি, বা আমাদের রাজ্যের হয়ে কে কাজ করছে সেটা অনুযায়ী, মানে আমাদের লোকের সাধারণ মানুষের ভালোর জন্য কে কাজ করছে। আর না কাজ করতে পারলেই তার বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো বা চাপ সৃষ্টি করব। এটাকে আমাদেরকে কী বলা হচ্ছে, তোমার রাজনীতিতে শিক্ষিত লোকের তোমার গুরুত্ব, আচার আচরণ। দেখো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এখানে একটা নাম দিয়ে দিয়েছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু এইগুলো কি বলা হয়, আমরা যারা কথা বলছি, বা এনজিও কিন্তু একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এনজিও কী হয়, বিভিন্ন ধরনের তোমার যে কাজগুলো সরকার করতে পারে না বা সরকারের চোখে পড়ে না, ঠিক আছে, এরা হচ্ছে তোমার কি হচ্ছে সরকার দ্বারা একদিকে কাজ করছে, এরা কি করে আর একদিকে কাজ করছে। এইটা এনজিওর ফুল ফর্ম হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, মাথায় রাখার চেষ্টা করবে, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এবার এনজিওর একটা কাজ কি, এইখানে বেশিরভাগ দেখবে যারা রিচ পিপল হয়, বড় লোক, ঠিক আছে, রিচ পিপল, তারা ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করে। ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কী হয়, সাধারণ মানুষকে দান করতে হয়, এটা একটা প্রসেস। দ্বিতীয়, অনেকে রয়েছে ট্যাক্স ফাঁকি দেওয়া মেন উদ্দেশ্য তাদের হয় না, তাদের মেন উদ্দেশ্য যেটা হয় সেটা হচ্ছে তোমার এই যে এক্সট্রা ট্যাক্সটা সরকারকে দিচ্ছি সেটা যদি ঠিকঠাক খাতে না প্রয়োগ হয়, সে কী করা হয়, সরকারকে বলা হয় যে আমি ট্যাক্স দিচ্ছি না, আমি তার জায়গায় কাজ করে দিচ্ছি, দিয়ে তার যদি মনে হয় যে আমার টাকাটা এই জায়গায় যাওয়া উচিত, সেই অনুযায়ী তারা কিন্তু কাজ করে দিচ্ছে। অর্থাৎ তোমার এইখানে একটা জিনিস আমরা অবশ্যই বুঝতে পারছি যে রাজনীতিক তোমার দল যেগুলো রয়েছে, রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী বা ব্যক্তির আচরণ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এগুলো কিন্তু শুধুমাত্র রাষ্ট্রকে নিচ্ছে না, মানে রাষ্ট্র যে কাজটা পারছে না তার উপরে কিন্তু কাজ করে নিচ্ছে। তাই অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায়, ঠিক আছে, অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় সবসময় মাথায় রাখবে কেবলমাত্র রাষ্ট্রকে নিয়ে কাজ করে না। তোমাকে প্রশ্ন করে দেবে যে রাষ্ট্র সম্পর্কিত রাষ্ট্র সম্পর্কিত কথা ছাড়া অন্য জিনিস নিয়ে আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানকে বলা হয়, আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানকে বলা হয় অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। ঠিক আছে, তোমাকে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা একটা কোশ্চেন করে দিতে পারে, এটা হচ্ছে ফ্যাক্ট। আর কি কি প্রশ্ন করতে পারে, দেখো এখানে কয়েকটা নাম দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যেমন দেখো গ্রাহাম ওয়ালস, আমি আর তোমার চলো আমি দাগ দিয়ে রেখে দিই, গ্রাহাম ওয়ালস, ঠিক আছে, বা আর্থার বেন্টেল, আর কে আছে দেখে নিই, হ্যারল্ড রয়েছে, আর রয়েছে লাসওয়েল রয়েছে, অ্যালান বল রয়েছে, ডেভিন স্টোন রয়েছে, প্রমুখ যারা রয়েছে এরা সকলেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে অরাজনৈতিক তোমার যে তোমার কি বলছিলাম এখানে অরাষ্ট্রকেন্দ্রিক যে সংজ্ঞা আছে সেটা সম্পর্কে কিন্তু এরা বলছে। এছাড়া দেখো আরও রয়েছে লাসওয়েল, এইখানে রয়েছে, দেখাচ্ছি তোমায়, লাসওয়েল যে রয়েছে এও কিন্তু অরাষ্ট্রকেন্দ্রিক ধারণা দিচ্ছে। কী বলছে, সমাজের প্রভাবশালী সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ, অর্থাৎ এইগুলো সব কিন্তু অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। ঠিক আছে, রবার্ট ডালকে অনুসরণ করে বলা হয় যে যখন সমাজের স্তরে কোনো ব্যক্তি, পরের পাতায় রয়েছে, আরও পড়তে পারবো, ঠিক আছে, পরের পাতায় দেখি, এই দেখো পরের পাতায় রয়েছে, ঠিক আছে। তো
তো এই সম্পর্কিত কিন্তু ধ্যান ধারণা আমরা পড়তে পারবো। এই পরের পাতাটা আমরা কালকে পড়বো কিন্তু, ঠিক আছে? অরাষ্ট্রকেন্দ্রিক ধারণা সম্পর্কে আজকে পড়লাম, পড়ে আমরা বোঝার চেষ্টা করলাম। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে। প্রশ্ন আমরা কেমনভাবে হয় সেটা সম্পর্কে কিন্তু ধারণা নেবো কিছুক্ষণ বাদ বা কিছুদিন বাদ, মানে আমরা আগে নিজেদের কনসেপশন ক্লিয়ার করে নেবো যাতে আমাদের এমসিকিউ তেমনভাবে কোনো রকম ভুল না হয়ে থাকে। তাই আমরা এই জিনিসটা পড়ছি, ঠিক আছে? আজকে এতটাই রইলো। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো বেশি বেশি করে, নতুন হলে সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর বেশি শেয়ার করো যাতে তারাও এই সম্পর্কিত ধারণা পায়। কি হয় জানো তো, আমরা চারপাশে এরকম হয়ে থাকে, তোমরা অনেকে ভাববে যে হেই আমার বন্ধুটা যে রয়েছে বা আমার বন্ধু না হলেও পাশে যে রয়েছে সে কেন এই জিনিসগুলো পেয়ে যাবে, এটা একটা ধারণা হয়। কিন্তু সত্যি কথা বলে দিচ্ছি, এরকম কিন্তু 90% ছেলেমেয়ে এরকম হয় যে তোমরা নিজেদের জন্য না করলেও আরও 100 জনকার জন্য করো যাদের কাছে এই জিনিসটা যাতে পৌঁছে যায়। অর্থাৎ যত বেশি ভিউজ হবে বা যত বেশি লোকে দেখা পছন্দ করবে এটা সবার মধ্যে কিন্তু ছড়িয়ে যাবে। এটা কেন ছড়ানো গুরুত্বপূর্ণ বোঝো, এখনও অনেক জায়গা রয়েছে যেখানে হয়তো টিচার নাই, 5 কিলোমিটার 6 কিলোমিটার সাইকেলে করে যাতায়াত করে মানুষকে কিন্তু পড়াশোনা করতে হচ্ছে বা শিখতে হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমি অনলাইন চালু করছি। যাদের যেখানে রয়েছে সেখানে নিয়ে তো কোনো প্রবলেম নেই, তারা কেন অনলাইনে আসবে? কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের অনলাইন লাগবে না, তোমরা অন্তত করে একটা লাইক করো আর কিছুক্ষণের জন্য তুমি ভিডিওটা একবার বুঝে নাও, মানে যাতে তুমি বুঝতে পেরে যাও। তোমার ওইখানে টিচারও বুঝিয়ে দিলে, তুমি এইখান থেকে একবার বুঝিয়ে নিলে, এতে কী হলো আর সেই সব ছেলেদের লাভ হলো যারা কি হচ্ছে এই ধরনের লেকচারগুলো তারা সুবিধা মতন পাচ্ছে না। তো এটা একটা প্রবলেম হয়ে থাকে। তো এছাড়া আরও কী জিনিস জানো তো, তোমাদেরকে হয়তো তোমরা অনেকেই জানো হয়তো, তুমি যদি কখনো কলকাতায় যাও, কলকাতা, ঠিক আছে, কলকাতা মেট্রোপলিটিয়ান সিটি, এখানে কিন্তু 350 থেকে 400 মিনিমাম চার্জ। এখন মনে হয় 550 হয়ে গেছে, আমাদের সময় কিন্তু 300 টাকা এরকম স্যালারি ছিল, ঠিক আছে? তো তুমি ভাবো এত স্যালারি তোমার একটা টিচারকে দিতে হয়, একটা টিচারকে। এরকম অনেক জায়গায় রয়েছে যেগুলোতে হয়তো তেমনভাবে মাইনে নেয় না, তবুও কমসে কম 250 স্যালারি নেয় পার সাবজেক্ট। এবার তুমি ভাবো 5টা সাবজেক্টে তুমি যদি 250 করে নাও, 5 25, দেখো 5 5 25-এর 5 হাতে রইল 2, 5 দুগুণে 10 আর দিয়ে 1250 টাকা। তোমাকে কিন্তু মাসে 1250 টাকা শুধুমাত্র পড়াশোনার জন্য খরচা করতে হচ্ছে। এই 1250 টাকা খরচা করাও কিন্তু নাই অনেক, মানে আমি বলবো যে 90% ছেলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো তারা সেই জিনিসটা, এই তুমি ভাববে যে ইউটিউবে ফ্রিতে, না না ইউটিউবে ফ্রিতে হয় না, অবশ্যই আমি মনিটাইজের জন্য মানে তোমার টাকা পাই, কিন্তু ফ্যাক্টটা বোঝো ইউটিউবে সে 241 টাকা মান্থলি খরচ করে কিন্তু সমস্তটা পেয়ে যাচ্ছে। 241 টাকা, যেখানে কোথায় খরচা হচ্ছে, কত খরচা হচ্ছিল 1250 টাকা। তুমি ভাবো 1 টাকা যদি মিটিয়েও দিই তার সাথেও 9 টাকা কমিয়ে দিয়ে তোমার আসছে 241 টাকা, মানে এত কম প্রাইসে কিন্তু সে পড়ে নিতে পারছে, অর্থাৎ এডুকেশনটা এগোতে পারছে। সেই উদ্দেশ্যে তোমাদেরকে বলছি, তুমি নিজের উদ্দেশ্যে না হলেও অবশ্যই বাকিদের উদ্দেশ্যে এই জিনিসটাকে বেশি বেশি করে ভিউজ করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সবার মধ্যে এই জিনিসটা পৌঁছে যায়। তো আজকের জন্য এতটা পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।